জাতিসংঘের মানব অধিকার সংস্থার হাই কমিশনার মিস্টার ফলকার ট্রুথ একটা ইন্টারভিউ দিছে বিবিসির হার্ট টক অনুষ্ঠানে। ইন্টারভিউটা গ্রহণ করছে স্টিফেন সকার। স্টিফেন সকার অত্যন্ত দক্ষ একজন সাংবাদিক। তার সাথে কথা বলতে গেলে অনেক বড় বড় নেতারাও পানি খায়া পড়ে যায়, কাউকে ছাইরা কথা বলে না, এবং মোটামুটি তাকে সবাই অ্যাভয়েডই করে। বেশ নাম করা। আপনারা যদি কেউ হার্ট টক অনুষ্ঠানটা কখনো দেখে না থাকেন, সার্চ করে দেখে নেবেন হার্ট টকের। স্টিফেন সকার কি সুন্দর করে প্রশ্ন করে, কিভাবে তার সামনে বসা সেই অতিথিকে আটকায়। তো এই স্টিফেন সকার আমাদের ফলকার ট্রুথকে একটা ইন্টারভিউ করছে, সেখানে তাকে তো আস্তে পিষ্টে ধরছে, বলো তোমরা জাতিসংঘ তো কোনো কাম করো না, তোমরা মানুষকে ধরে আসা, তোমরা আসলে তোমাদের গায়ে মারালে আপনার বলো কি করছো বলো। আরে বলো তোমরা এই যে গাজা, এই যে সুদান, এই যে ইউক্রেন, এই যে যুদ্ধ চলতেছে, কি করছো? কিছুই তো করতে পারো নাই। তোমরা খালি আসো চাপা মারার তালে, হ্যাঁ করেন না তেন করেন না, কোথাও কিছু করতে পারছো? পারো নাই। তো বিশ্লেষণে যাওয়ার আগে আসলে বন্ধুরা খবরটা একটু পড়ি। খবরটা হলো এরকম, বাংলাদেশ নিয়ে ফলকার ট্রুথ। বাংলাদেশে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালে দমন পীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করার পর সরকার পরিবর্তন হয়েছিল বলে জানিয়েছেন ফলকার টুর্ক। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ট টক অনুষ্ঠানে ফলকার টুর্ক এ কথা বলেছেন। বিবিসির ওয়েবসাইটে বুধবার হার্ট টক অনুষ্ঠানে এই পর্ব প্রকাশ করা হয়। সমসাময়িক বিষয় নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক এই অনুষ্ঠানে ফলকার টুর্কের সঙ্গে ছিলেন বিবিসির উপস্থাপক স্টিফেন সকার। অনুষ্ঠানে গাজা, সুদান, ইউক্রেন সহ বিভিন্ন দেশের পরিস্থিতি তুলে ধরেন স্টিফেন সকার। ফলকার টুর্কে বলেন, আন্তর্জাতিক আইন ও মূল্যবোধ মেনে এসব পরিস্থিতির সমাধানে জাতিসংঘকে ক্ষমতাহীন মনে হচ্ছে। এর জবাব দিতে গিয়ে উদাহরণ হিসাবে বাংলাদেশের প্রসঙ্গ উল্লেখ করেন ফলকার টুর্ক। ফলকার টুর্ক বলেন, আমি আপনাকে উদাহরণ দিচ্ছি যেখানে এটা গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছিল। আমি গত বছরের বাংলাদেশের উদাহরণ দিচ্ছি। আপনি জানেন জুলাই আগস্ট সেখানে ছাত্রদের বিক্ষোভ হয়। বাংলাদেশের জনগণ তখন হাসিনা সরকারের আমলে ছাত্রদের আন্দোলনে দমনে পীড়ন চলছিল উল্লেখ করে তিনি বলেন, তাদের জন্য বড় আশার জায়গা ছিল। আসলে আমরা কি বলি, আমি কি বলি, আমরা কি করতে পারি? আমরা প্রকৃতপক্ষে সেনাবাহিনীকে সতর্ক করি। যদি তারা এতে জড়িত হয় তার অর্থ দাঁড়াবে তারা হয়তো আর শান্তিরক্ষী পাঠানোর দেশ থাকতে পারবে না। এরকম অনেক বড় একটা ইন্টারভিউ। আমি শুধু জিসটা আপনাদের বললাম। ওনারা ইউক্রেনও কিছু করতে পারে নাই, ওনারা গাজাও কিছু করতে পারে নাই, ওনারা সুদানেও কিছু করতে পারে নাই, কোথাও পারে না, কোথাও সাকসেস দিতে পারে না। কারণ আপনারা জানেন বন্ধুরা, জাতিসংঘ হইল নখ দন্তহীন একটা বাঘ। অনেকেই বলে জাতিসংঘ হইল ধরা সাপ, সাপ বিষ নাই। আবার কেউ বলে যে জাতিসংঘ তো বাহাদুরি দেখায়, কিন্তু ওরা হইলো গায়ে মানে না আপনা মোরল। তো ফলকার ট্রুথ তো ভাবলো যে না, তোর এই উত্তর দিতে আসছে বলে, দেখো আমরা কিছু পারি না এইভাবে বলবো না, আমরা পারি, অনেক কিছুই পারি। গত বছর বাংলাদেশে যেখানে আপনার হয়েছিল স্টুডেন্ট ভার্সেস গভর্নমেন্ট, আমি বাংলাদেশে যাইয়া তখন ছিলাম, এবং তখন আমি ওয়াকারুজ্জামান তখন যে সেনাপ্রধান তারে বলছি, এই যদি এই ছাত্রদের উপরে তোমরা গুলি চালাও, যদি সরকারকে সাহায্য করো, ছাত্রদের বিপক্ষে যাও, তাহলে কিন্তু তোমাদেরকে আর জাতিসংঘে নিব না। ওয়াকারুজ্জামান শুনছে এবং হাসিনার পতন হয়েছে। তো এইটা শুই না আজকে যখন উনি বলছে, অনেকেই মনের মাধুরী দিয়া বানাইতেছে, ও তাহলে এই ব্যাপার। ওয়াকারুজ্জামানের দেশপ্রেম ছিল না, ওয়াকারুজ্জামান ছাত্রদের এগেস্টে যায় নাই ডিউ টু জাতিসংঘ মিশনে যাওয়ার লোভে। আচ্ছা, এটা তো আমরা জানতাম না। এটা নিয়ে অনেকে এখন ভিডিও বানাইতেছে। আপনি যিনি দেখছেন, আপনার কোনটা বিশ্বাস হয়? আমি এর আগে একটা ছোট্ট গল্প বলি। ওয়াকারুজ্জামান সাহেব 2 বা 3 তারিখে অগাস্ট মাসের একটা মিটিং করছিল। আপনারা অনেকে হয়তো দেখছেন, অনেকে হয়তো দেখেন না। এটা ইউটিউবেও আসছিল, নিউজেও আসছিল। উনি ওনার সেনা, বড় বড় সদস্য, জুনিয়র অফিসার্স
এবং নন কমিশন অফিসার্সের কিছুদের নিয়ে একটা মিটিং করছিল যে এখন যে অবস্থা দেশের, প্রধানমন্ত্রী বলছে ডাইরেক্ট অ্যাকশনে যেতে আমি কি করব। দেখেন, এই সেনা প্রধানের অনেকগুলো গুণ আছে। হি ইজ নট এ ডিক্টেটর। এই সেনাপ্রধান যদি ডিক্টেটর হইতো ওই ক্ষমতা নিয়ে নিত, নিয়ে হাসিনারও বাঁচাই দিত, আজকে দেশ মার্শাল আল্লাহ থাকতো, আর একটা 111 হইতো। ওয়াকারুজ্জামান সেটা করে নাই। ওয়াকারুজ্জামান সেনাতে শোনা কথা, আমি তো সেনার লোক না, বিভিন্ন সেনা সদস্যদের কাছ থেকে শুনছি, ওনাকে প্রচণ্ড শ্রদ্ধা করে তার সৈনিকরা, তার অফিসার্সরা। হি ইজ এ ভেরি অনেস্ট অফিসার। সে ক্ষমতার লোভী নয়। সে যদি ক্ষমতার লোভী তো সেই দিন 111 হইতো আরেকটা। সে করে না, এবং উনি ওনার জুনিয়র অফিসারদের খুব মূল্যায়ন করে, শোনা কথা। তো এই মিটিংয়ের সময় তোমরা বলো আমি এখন কি করব, কোন পথে যাব, সেনা কোন পথে যাবার ওয়ে আছে এখন। তখন একজন জুনিয়র অফিসার, আই থিঙ্ক শি ওয়াজ ক্যাপ্টেন অর মেজর অর লেফটেন্যান্ট, আমি জানি, একজন মহিলা মেয়ে, সে দাঁড়াইলো, স্যার আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ, শিওর শিওর বলো। ওপেন ছিল, সবাই কথা বলতে পারতো, কারণ উনি সবার কথা শুনতেনও। স্যার, আমি যে বাড়িতে থাকি আমার বাসার পাশে মুগ্ধদের বাসা। মুগ্ধকে চিনেছেন স্যার? যে মুগ্ধ পানি পানি করে ছাত্রদের খাওয়াতো, যে মুগ্ধকে গুলি করে মেরে ফেলা হয়েছে। আমি তার পরিবারের খুব কাছের একজন মানুষ, আমি তার পরিবারকে দেখেছি, আমি তাদের কান্না দেখেছি। আমি সেই পরিবারটাকে দেখে এইটা অন্তত ফিল করেছি যে কোনো আর একটা মুগ্ধ যেন এই দেশে মারা না যায়। আমরা কি আবারও মুগ্ধদের মতো কারো বুকে গুলি ছুড়ব? ডিসিশন ইজ ইয়োর্স। সেনাপ্রধান স্তব্ধ হয়ে গেলেন এবং তার পাশে বেশ কিছু সেনা সদস্য বললেন, স্যার আমাদের মনে হয় আমাদের ভাইদের প্রতি গুলি করার কোনো অধিকারও নেই, কোনো প্রয়োজনও নেই, অ্যান্ড ডিসিশন ইজ ইয়োর্স। তাকে বললো আপনি যা ডিসিশন নেবেন। সেনাপ্রধান বলল ঠিক আছে, আমি তোমাদের সাথে একমত। সেনাপ্রধান উল্টে গেল, কোনো অ্যাকশনে গেল না। আর আজকে ফলকাল ট্রুথ বলতেছে আমার বই। হ্যাঁ, ফলকাল ট্রুথ হয়তো বা বলেছে, কিন্তু যদি ওয়াকারুজ্জামান লোভিত কিসের বিষয় আর কিসের কি, আমি আগে ক্ষমতাটা নেই, তারপর দেখা যায় বলে তোর কথা শুনুন কেন, পারত, করে নেই। একটু ভাইবেন, খালি কারো কথা শুনেই লাফায়েন না, কারো কথা শুনেই ক্যামেরা নিয়ে কন্টেন্ট বানিয়ে ফেলেন না, আর বললেন না এই জন্যই ওয়াকারুজ্জামান ছাত্রদের বিরুদ্ধে গুলি ছড়ে নাই। কথাটা কতটুকু সত্য? আমি যে গল্পটা বললাম, এই গল্পটা যারা শুনেছেন তারা অন্তত বিশ্বাস করবেন ওয়াকারুজ্জামান সত্যি চায় নাই ছাত্রদের বুকের উপর গুলি ফেলানো হোক। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফিজ।